আসসালামু আলাইকুম। মুমতাহিনা ঋতু স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমের শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা বিষয়ে আদালতের রায় না আসা পর্যন্ত সরকারের এই বিষয়ে কিছু করার নেই। সংবিধান সরকারকে সেই অনুমতি দেয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন সফর নিয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এক্ষেত্রে ব্যবস্থা নিতে তিনি আপন পর কিছুই মানবেন না। নজরানা চৌধুরী রিপোর্টে বিস্তারিত। গত ৮ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত চীন সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সফরের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে রোববার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেন তিনি। তার এই সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য, রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়াও কৌশলগত অংশীদারিত্ব আরও উন্নততর করার জন্য দুই দেশ একমত প্রকাশ করেছে বলে জানান শেখ হাসিনা। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সমর্থন অব্যাহত থাকবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করি। আমাদের এই ফলপ্রসূ আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত হয়েছে। চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ২০১৮ সালে কোটা বাতিল করার পর নারীসহ অনগ্রসর গোষ্ঠী ও এলাকার প্রার্থীদের বিসিএসে নিয়োগ কমে গেছে। তবে কোটার বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই এ বিষয়ে রায়ের আগে সরকারের কিছুই করার নেই বলেও জানান তিনি। যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে সেটা বা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই। রাষ্ট্র পরিচালনায় কী ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? সে ধারণা তো আমরা দেখি না। আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে, কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। শেখ হাসিনা কথা বলেন বিসিএস এর প্রশ্ন ফাঁস ও দুর্নীতির বিষয়েও। জানান, সরকার ব্যবস্থা নিচ্ছে বলেই দুর্নীতির তথ্য প্রকাশ পাচ্ছে। জঙ্গিবাদ যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম, এখন দুর্নীতি যেটা আমার জিরো টলারেন্স ঘোষণাই আছে, আমি সেটা ধরছি। এখানে আপন পর কোনো কিছু আমি জানি না, কাজেই যেখানে পাবো আমি যখন জিরো টলারেন্স বলছি, জিরো টলারেন্স কি আমি সেটা করে ছাড়বো। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন ও ভারত দুই দেশই বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী। সেক্ষেত্রে বাংলাদেশ কার সাথে কাজ করবে এমন প্রশ্নের জবাবে সরকার প্রধান বলেন, যেহেতু ভারতের সাথেই তিস্তা নিয়ে সমস্যা, তাই তাদের সাথে কাজ করলেই বাংলাদেশের লাভ। যেটা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে আমরা সেটা নেব। তবে আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক, কারণ তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে। কাজেই তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে। এটা তো একটা ডিপ্লোম্যাসি, কাজে এখানে আর কোনো দ্বিধা থাকার তো কথা না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে এ ঘটনায় নিন্দাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। কোটার যৌক্তিক সংস্কারে আইন পাশের জন্য ২৪ ঘন্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডাকতে রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বঙ্গভবনের উদ্দেশ্যে গণপদযাত্রা কর্মসূচি ও রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান শেষে এমনটি জানায় শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে দাবি মানার আশ্বাস না পেলে আবারও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আইনাল আহমেদের ক্যামেরায় নূর হোসেনের রিপোর্ট। সরকারি চাকুরি নিয়োগে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে গেল এক মাস ধরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, অবস্থান ও বাংলা ব্লকেটের মতো কর্মসূচি পালন করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
এসব কর্মসূচির পরও দাবি আদায় না হওয়ায় এবার রাষ্ট্রপ্রধানের কাছে স্মারকলিপি দিতে বঙ্গভবনের উদ্দেশ্যে গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পদযাত্রায় যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙে গুলিস্তানে পৌঁছায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখান থেকে স্মারকলিপি নিয়ে বঙ্গভবনে যায় আন্দোলনকারীদের 12 সদস্যের প্রতিনিধি দল। রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি তুলে দেয় শিক্ষার্থীরা। স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীরা জানায় 24 ঘন্টার মধ্যে সংসদের জরুরি অধিবেশন আহ্বানে রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছেন তারা। অন্যথায় আবারও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আমরা বিশ্বাস করি মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের এই প্রাণের দাবিটি অতি সত্বর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি, কোনো ধরনের জনদুর্ভোগ কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি 24 ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক। আমরা আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণ করব। পরে গুলিস্তান থেকে ক্যাম্পাসে মিছিল নিয়ে পদযাত্রা শেষ করে শিক্ষার্থীরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আন্দোলনকারীদের পদযাত্রা কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে রাজধানীর বেশিরভাগ সড়ক আর অলিগলি। সচিবালয়, শাহবাগ, মৎস্য ভবন, গুলিস্তানের সড়কে দেখা দেয় দীর্ঘ যানজট। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন অনেকে। তীব্র গরমে ভোগান্তি বাড়ে আরও কয়েক গুণ। দুপুর গড়িয়ে বিকেল হতে এই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। নাজিবুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হেলাল আহমেদ সজীব। দুপুর 12টার কিছু পরে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিশাল মিছিল শাহবাগ থেকে রওনা করে বঙ্গভবনের দিকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শিক্ষার্থীদের এই জনস্রোত বিভিন্ন এলাকা দিয়ে এগিয়ে যেতে থাকলে আশেপাশের সব সড়কেই সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। একই স্থানে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকে বেশিরভাগ গণপরিবহন আর ব্যক্তিগত গাড়ি, আর তাতেই ভোগান্তি চরমে ওঠে নগরবাসীর। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে রওনা হন নিজ গন্তব্যে। যদি গাড়ি পাই যাবো না, হেঁটে হেঁটে যাবো আর কি করবো। অনেক দূর থেকে হাঁটতে যাওয়া লাগছে আমি যাবো মিরপুর 12-তে, পুরো আমার মনে হাঁটতে যাইতে হবে। সচিবালয়ের সামনে থেকে এখান পর্যন্ত আসা 2 ঘন্টা ছিলাম। ঢাকা ছাড়বেন এমন মানুষের দুর্ভোগেরও অন্ত ছিল না এদিন। অনেক দূর থেকে আইছি, রাস্তা বন্ধ, খুব কষ্ট হচ্ছে, ফ্যামিলি নিয়ে যাচ্ছে। পাবলিকের ক্ষতি করে এত ভালো হইলো না। আমরা হাঁটতে পারছি না, আমাদের অনেক কষ্ট হচ্ছে। দ্রুত আলোচনার মাধ্যমে আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার কথা বলছেন সাধারণ মানুষ। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সরকার পতনের এক দফা দাবি আদায় ছাড়া বিদ্যমান সংকটের সমাধান হবে না উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, রাজনৈতিক কৌশল নির্ধারণ করে অচিরেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। 2018 সালে কোটা সংস্কারের দাবির বিপরীতে সরকার কোটা বাতিল করার ফলে বর্তমান সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মিজান রহমানের রিপোর্ট। বিএনপির সাথে সমমনা দলগুলোর নেতাদের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রোববার বৈঠক করে 12 দলীয় জোটের নেতারা। 12 দলীয় জোটের সমন্বয়ক মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে বিএনপির সাথে বৈঠকে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ রক্ষার আন্দোলনকে এগিয়ে নিতে যুগপৎভাবে সম্মত হয় উভয় পক্ষ। পরে যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়, গণতন্ত্র উদ্ধারের আন্দোলন চলমান থাকবে। এ সময় নজরুল ইসলাম খান কথা বলেন চলমান কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গেও। ছাত্ররা কোটার সংস্কারের আন্দোলন করছিলেন, আর প্রধানমন্ত্রী বলে দিলেন আর কি যে কোটাই বাতিল করে দিলাম। এটা কেউই যুক্তিসঙ্গত মনে করে নাই, মনে করেছে যে এটা বিরাগের বশবর্তী হয়ে করা হয়েছে আর কি। সংকট বাড়ানো কোনো সরকারের কর্তব্য হতে পারে না, কাজ হতে পারে না। সংকট নিরসন হলো
তাদের দায়িত্ব আর কি। কিন্তু বারবার আমরা দেখছি যে সংকট সৃষ্টি করা হচ্ছে, সংকট বৃদ্ধি করা হচ্ছে। উভয় পক্ষের নেতারা অভিযোগ করেন সরকারের একগুয়েমি ও একরোখা দলকানা নীতির কারণে সব ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের পাহাড় জমেছে। তাই সরকার পতন ছাড়া পরিবর্তন হবে না। বিভিন্ন জোট বা দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আমরা আবার একটু বসে এটা চূড়ান্ত করব এবং তার ভিত্তিতেই পরবর্তী কর্মসূচি আমরা আপনাদেরকে জানাবো। আগামীতে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক শক্তি, দেশপ্রেমিক শক্তি এদেশের বুকে আন্দোলনে নামবে। একজন বিচারপতির নেতৃত্বে আমাদের বাংলাদেশের সীমান্তের চারিপাশে 10 কিলোমিটার রেডিয়াস নিয়ে একটা জোন সৃষ্টি করার যে প্রস্তাব রাখা হয়েছে, ইন দ্য নেম অফ কমব্যাটিং পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, গণতন্ত্রহীনতা, অরক্ষিত সীমান্ত আর দুর্নীতি সবই সরকারের ব্যর্থতার ফসল অভিযোগ করেন বিএনপির নেতারা। বৃদ্ধি করা হচ্ছে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। কোটা বিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি ও তাদের দোসররা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ওবায়দুল কাদের দাবি করেন, কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিএনপি নেতৃবৃন্দ উস্কানি দিচ্ছে। কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার সরকারের কোনো ইচ্ছে নেই বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি ও তার দোসররা সকল আন্দোলনে ব্যর্থ হয়ে কোটা বিরোধীদের উপর ভর করছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার কথা বলেন ওবায়দুল কাদের। শুধু বিদেশ নয়, পণ্য দেশের বাজারেও বাজারজাত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেখ হাসিনা আরও বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক কূটনীতি আরও জোরদার করতে হবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। রপ্তানি আয়, নতুন পণ্যের সংযোজন, আয়গত প্রবৃদ্ধি, নতুন বাজারে প্রবেশ, কমপ্লায়েন্স প্রতিপালন মূল্যায়ন করে সেরা রপ্তানিকারকদের পুরস্কৃত করে থাকে সরকার। ওসমানী স্মৃতি মিলনায়তনে বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা রপ্তানিকারকদের পুরস্কৃত করতে অনুষ্ঠানের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৈরি পোশাক, ওভেন পণ্য খাতে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক। সর্বোচ্চ রপ্তানি আয়ের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সেরা রপ্তানিকারক হিসেবে ৭৭টি কোম্পানির মালিকদের হাতে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, একটি পণ্যের উপর নির্ভর না করে নতুন নতুন পণ্যের বাজার খুঁজতে হবে। আমাদের এখন নতুন নতুন জায়গা খুঁজে বের করতে হবে। যারা রপ্তানি করেন, আমি সবসময় আগাগোড়াই বলেছি, একটা হচ্ছে রপ্তানি পণ্য, এই যে আপনার এক্সপোর্ট বাস্কেটটাকে বাড়াতে হবে, বহুমুখী করতে হবে। যে কোনো একটা বিষয়ের উপরে রপ্তানির জন্য নির্ভরশীল থাকা যায় না, কারণ একটা জিনিসের চাহিদা চিরদিন সমানভাবে থাকে না। সেটা মাথায় রেখে আমরা কোন কোন দেশে কি কি রপ্তানি করতে পারি, সেইভাবে আমাদের নিজেদেরই একটা অনুসন্ধান চালানো, সেইভাবে তাদের সাথে যোগাযোগ করা এবং সেই সুযোগটা করা। রাজনৈতিক কূটনীতির পাশাপাশি বিশ্বব্যাপী অর্থনৈতিক কূটনীতি চালানোর উপর জোর দেন সরকার প্রধান। এত বাধা বিপত্তির পরেও বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের সহযোগিতা আশা করেন শেখ হাসিনা। এখনকার কূটনীতিটা হচ্ছে, এটা শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক, বাণিজ্যিক। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে, সেটা খুঁজে বের করা। তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি, সেইগুলি দেখা। এখন আমাদের ডিপ্লোমেসিটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি। স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে উপকূল থেকে উপকূল যোগাযোগের উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর নালিনী তাভিসিন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজন হলে বাংলাদেশ কক্সবাজারে একটি আলাদা জমি দিতে পারে, যেখানে থাই বিনিয়োগকারীরা তাদের পর্যটন ব্যবসায় উন্নতি করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শেষ হলে থাইল্যান্ডের সঙ্গে যোগাযোগ সহজ হবে।
মন্ত্রী পদমর্যাদায় ডক্টর নলিনী এখন তার 4 দিনের সরকারি সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফর করছেন। তিনি একজন থাই বাণিজ্য প্রতিনিধি এবং একটি থাই ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তি প্রত্যাহার সহ 3 দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচি থেকে বক্তারা সরকার ঘোষিত প্রত্যয় স্কিমে তাদের অন্তর্ভুক্তিতে বৈষম্যমূলক আখ্যা দেন। অবিলম্বে তাদের দাবি মেনে না নিলে আন্দোলন চলমান থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা আন্দোলনে থাকবেন বলে জানিয়েছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত যা বাস্তবায়ন করবে সরকার। এটি উচ্চ আদালতে তোলার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, অনগ্রসর প্রতিবন্ধীদের জন্য যৌক্তিক কোটা রাখা প্রয়োজন। সবকিছুতেই শুভঙ্করের ফাঁকি দিচ্ছে ক্ষমতাসীন সরকার অভিযোগ করে বিরোধী দলীয় এই নেতা বলেন, বিচার বিভাগ স্বাধীন নেই, সেটি সরকারের অধীনস্থ হয়ে কাজ করছে। এ সময় হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামল রাষ্ট্রের স্বর্ণযুগ ছিল বলে দাবি করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 5% কোটা পুনর্বহালের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ সংবাদ সম্মেলনে এ দাবি জানায়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানানো হয়। দাবি না মানলে আন্দোলনে যাবার কথাও জানান শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগ করে দিয়ে দেশ ও জনগণের সেবায় কাজ করার সুযোগও চান তারা। সরকারি চাকরিতে প্রয়োজন অনুযায়ী কোটা বাড়াতে বা কমাতে পারবে, এমনকি কোটা পূর্ণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে ওই শূন্য পদ পূরণ করা যাবে। হাইকোর্টের প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে এমনটাই বলা হয়েছে। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেয়া রায়ের লিখিত সংক্ষিপ্ত অনুলিপি বৃহস্পতিবার প্রকাশিত হয়। রায়ে মুক্তিযোদ্ধা, জেলা, নারী, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা পুনর্বহালের কথাও বলা হয়েছে। রায় প্রকাশে 3 মাসের মধ্যে কোটা পুনর্বহাল করতে হবে। গত 5 জুন 2018 সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ। বিগত 3 বছরে বাংলাদেশ স্টার্টআপ কোম্পানি লিমিটেড দেশের 36 স্টার্টআপকে 120 কোটি টাকা বিনিয়োগ করেছে। চলতি বাজেটে আরও 100 কোটি টাকা এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে বিসিসি ভবনে স্টার্টআপ সামিট 2024 আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সরকারের লক্ষ্য 2041 সাল নাগাদ $50 বিলিয়ন স্টার্টআপ তৈরি এবং 1 লাখ স্টার্টআপ প্রতিষ্ঠানের মাধ্যমে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করা। ইতিমধ্যে দেশের 2500 স্টার্টআপ প্রতিষ্ঠান 15 লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে বলেও জানান প্রতিমন্ত্রী। গণমাধ্যমের সাথে মতবিনিময়ে আয়োজকরা জানান, 1000-এরও বেশি স্টার্টআপ প্রতিষ্ঠানের অংশগ্রহণে আগামী 27 ও 28 জুলাই 2 দিন ব্যাপী রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে এই সামিট। আমরা আগামী 41 সালের যে টার্গেট ফিক্স করেছি যে আমাদের $1 ট্রিলিয়ন ইকোনমির অন্তত $50 বিলিয়ন স্টার্টআপ থাকবে 41 সাল নাগাদ, এবং আমাদের লক্ষ্য 41 সাল নাগাদ বাংলাদেশে 1 লক্ষ স্টার্টআপ থাকবে যারা কিনা 1 কোটি তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি করবে। মার্কিন যুক্তরাষ্ট্রে আইটি পণ্যের ব্যবসার প্রসারে দেশটিতে অফিসিয়াল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের আইটি ফার্মগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস বেসিসের আমেরিকান ডেস্ক নামে দেশটিতে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে। রোববার রাজধানীর একটি হোটেলে নতুন এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, কয়েক বছরের মধ্যে দেশের আইটি খাতের আয়কে $5 বিলিয়ন উন্নীত করবে সরকার। এই খাতের বিনিয়োগকারীদের সাথে কাজ করছে। নতুন এই কার্যক্রমে যুক্তরাষ্ট্রে আরও বেশি আইটি পণ্য ও সেবার রপ্তানির সুযোগ সৃষ্টি হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, বেসিসের প্রেসিডেন্ট রাসেল ডি আহমেদ সহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বকেয়া পরিশোধ এবং বহিষ্কার করা কর্মকর্তাদের চাকরিতে বহাল রাখা সহ ৮ দফা দাবিতে পঞ্চম দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা কর্মচারীরা। রোববার সকালে রাজধানীর মালিবাগে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ের সামনে প্রতিষ্ঠানটির কয়েকশো কর্মী অবস্থান নেন। আন্দোলনকারীদের অভিযোগ, দুর্নীতি আর আর্থিক অনিয়মের তদন্ত করতে এসে প্রশাসক নিজেই অনিয়মে জড়িয়ে গেছেন। পুরনো যেসব কর্মীকে নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের স্বপদে বহাল রাখার দাবি জানান তারা। এদিকে কর্মবিরতিতে প্রাতিষ্ঠানিক কাজ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন ইন্স্যুরেন্স কোম্পানিটির গ্রাহকরা। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সকালে সাভার বাজার বাস স্ট্যান্ডের ঢাকা আরিচা মহাসড়কে এই মানববন্ধনের আয়োজন করে কারিতাস উদ্যম প্রকল্প। এতে অংশ নেন সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। এছাড়াও দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বর্ণাঢ্য র্যালি বের হয়। দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া চাঁদপুর এবং লক্ষ্মীপুরেও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই ছিল এনটিভি রাতের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।